This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা সকাল 10টা মানেই দমদার 10। এই মুহূর্তে কোন কোন সহকর্মীরা আমাদের সঙ্গে রয়েছেন বাইরে থেকে চট করে একবার বিগ ওয়ালে দেখাই। পিসিআর আমাদের সঙ্গে রয়েছেন সুমন কল্যাণ, সুজয় এবং সুমন, প্রত্যেককেই স্বাগত, সুপ্রভাত। আচ্ছা, আজ কি ফুল বদল করবেন জন বার্লা? আজ আলিপুরদুয়ারে হাসিমারা সুভাষিনী চা বাগানের মাঠে মুখ্যমন্ত্রী সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বিজেপি নেতা জন বার্লাকে। সেই অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। বার্লা কি বললেন সেসব নিয়ে অবশ্য খুব বেশি মাথা ব্যথা নেই দলের, জানিয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। मुख्यमंत्री যদি অনুরোধ করে আপনি ফেলতে পারবেন না, তাই তো? देखिए, वो तो हम बैठे ना, अगर उनका आशीर्वाद मिलेगा जरूर हम काम करेंगे। बस দাদা, বিজেপিতে সমস্যাটা কোথায় হলো? এখন স্টেটের লিডারশিপ কোনো মান সম্মান দিবে না, আমাকে কোনো জিজ্ঞাসা করবে না, আমার এলাকাতে ঢুকবে আর আমাকে জিজ্ঞাসা করবে না। এই যে বাই ইলেকশনে কি হয়েছে, উইদাউট জন বার্লা ওরা জিতবে, ঠিক আছে জিতুক, আমার এলাকাতে ঢুকবে, বিহার থেকে অন্য অন্য স্টেট থেকে ঢুকবে আর আমাকে না জিজ্ঞাসা করে ওরা বলবে না আমরা জিতে যাব। কেন্দ্রীয় নেতৃত্বকে বলেননি আপনি আপনার এই খবরের কথা? আমি বলেছি, কেউ শুনে। ফাইনালি বিকল্প কি তাহলে তৃণমূল? না, দেখুন এখন ডুয়ার্সে ডেভেলপমেন্ট করতে গেলে এইখানে মুখ্যমন্ত্রী আছে, উনি এই রাজ্যের গার্জেন, আর এইখানে সমস্যার জন্য তো ওনাকে বলতেই হবে, টেবল টক করতে হবে। উনি ডেকেছেন, আমি ওইখানে গিয়ে আমি যোগদান করব। আর দল যদি আপত্তি জানায়? কে? বিজেপি? আপনি এখনো তো বিজেপির নেতা, ফিউচারে দেখেন না কি হবে। আমাদের সাংসদ বিধায়করা তারা যেভাবে বিধানসভা এবং লোকসভার মধ্যে শ্রমিকদের সমস্যা নিয়ে কাজ করছে, কেন্দ্রের সরকারের সহযোগিতার জন্য কাজ করছে, জন বার্লা সাহেব অন্য দলে গেলেন কি না গেলেন এর উপরে দাঁড়িয়ে অন্তত এই অঞ্চলে ভারতীয় জনতা পার্টির ভবিষ্যৎ নির্ধারিত হবে। বিভিন্ন সময় তার বিভিন্ন ধরনের উক্তি আমরা শুনেছি, আজকে যেটা বলেন কালকে সেটা পরিবর্তন করেন। এখন অভিভাবক বলছেন, ভবিষ্যতে ওনাকে হয়তো আবার নতুন করে অন্য অভিভাবক খুঁজতে হতে পারে। সুমন কল্যাণ ভদ্র আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুমনের কাছে যাই। সুমন, যেটা বললেন শঙ্কর ঘোষ, এই অঞ্চলটা ধরেই বলি, লোকসভা নির্বাচনের সময় দুজন বিজেপি নেতার ওখানে গোসা হয়েছিল। একজন বিষ্ণুপ্রসাদ শর্মা, তিনি বিদ্রোহী হয়েছিলেন, কিছু যায় আসেনি বিজেপির। আজকে যদি জন বার্লা দলটা বদল করেন, বিজেপির কিছু যাবে আসবে, তৃণমূলের কোনো বেনিফিট হবে? দেখো, আজকের এই প্রেক্ষিতে যে পরিস্থিতি তৈরি হয়েছে এর থেকে তুমি কিছুদিন আগে যদি চলে যাও, অর্থাৎ লোকসভার আগে, একটা ব্যাপার স্পষ্ট ছিল যে জন বার্লাকে আলিপুরদুয়ার কেন্দ্রে প্রার্থী করছে না বিজেপি। এটা কিন্তু বিজেপি তার ইন্টারনাল রিপোর্ট যা পেয়েছে যে ওনাকে দাঁড় করালে হয়তো সিটটা হেরে যাবে, এটা কিন্তু অনেক দিন আগে থেকেই চলছিল। আর তারপর বিধায়ক উপনির্বাচন হলো বিধানসভার যে মাদারিহাট, সেখানেও কিন্তু তার কোনো গুরুত্ব দল দেয়নি। আর তারপর একের পর এক তিনি কিন্তু বিবৃতি দিয়ে গেছেন। আর এবার মুখ্যমন্ত্রীর ডাকে তিনি যাচ্ছেন সুহাসিনী চা বাগানে, সেখানে তিনি সরকারি অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। কিন্তু তিনি স্পষ্ট করে না বললেও একটা ব্যাপার কিন্তু স্পষ্ট যে তিনি তৃণমূলের দিকে কিন্তু পাটা বাড়িয়েই আছেন। কিন্তু এখানে সবচেয়ে বিষয় যেটা বলার, বিজেপি কি ভাবছে। একটা চা বলয়ের একটা নেতা, সে বিজেপি ছেড়ে তৃণমূলে চলে যাচ্ছে, কেউ একজনও তার সাথে কথা বলেননি এবং তার সাথে কেন যাচ্ছেন কি করছেন কোনো কিছু বলেনি। ফলে একটা কোথাও যেন বিজেপি বার্তা দিয়েছে যে তাকে কিন্তু অনেকদিন আগে দল ঝেড়ে ফেলছে। এই সমস্ত একটার পর একটা ঘটনা কিন্তু প্রমাণ। কিন্তু এবার হচ্ছে যে চা বাগানে বার্লার অবস্থানটা কি, যে সিচুয়েশন ছিল 2019-এ সেই অবস্থা কিন্তু জন বার্লার নেই, সেটা কিন্তু স্থানীয় মানুষও জানে। বরং ওখানে প্রকাশিক বড়াইকের মতন তরুণ নেতারা তৃণমূলের ঝান্ডা ধরেছিলেন, তারা এবার জন বার্লা যদি দল বদল করে তার অন্তর্ভুক্তি কিভাবে দেখেন অবশ্যই নজর থাকবে। কংগ্রেস গোটা বিষয়টা দেখছে কিভাবে, তৃণমূল কংগ্রেস শুনুন। একই তো পার্টি, কখন এদিক যাবে কখন ওদিক যাবে। এই জন বার্লা কদিন আগে বিজেপি তৃণমূলের বিরোধিতা করেছে, দানা পানির কোনো প্রবলেম হয়েছে, হয়তো দানা পানির প্রবলেম, অন্য কিছু না।
টাকা পয়সার প্রবলেম হয়েছে, মালগুড়ি দিয়েছে কেউ কম বেশি। কংগ্রেসের যারা কটাক্ষ করছেন তাদের জিজ্ঞেস করুন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিজেপির নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী কোন দল থেকে গেছে, ওপাশে সিপিএম। তো শঙ্কর ঘোষ কোন দল থেকে গেছে? সিপিএম থেকে শুধু নেতা যাচ্ছে না বিজেপিতে, সিপিএম এর ভোটাররাই তো বিজেপিকে ভোট দিচ্ছে, যে কারণে বিজেপির ভোটটা বাড়ছে আর সিপিএম এর ভোটটা কমছে। তারা আবার বড় বড় কথা বলছে কি করতে। বাংলার বিজেপি নেতাদের মধ্যে সব দিক থেকে এগিয়ে শুভেন্দু অধিকারী। সার্টিফিকেট দিচ্ছেন কে? না, বিজেপি, সিপিএম বা কংগ্রেসের কোনো নেতা নন। শুভেন্দু স্তুতি তার প্রবল প্রতিদ্বন্দ্বী বলে পরিচিত তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের গলাতে। তার কথায় শুভেন্দু একসময় মমতা বন্দ্যোপাধ্যায় স্কুলে পড়েছেন, তাই রাজনীতির ভালো ছাত্র বাংলার বিরোধী দলনেতা। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় স্কুলের ছাত্র, আপনি ভালো স্কুলের একটা আছে না, সে যদি স্কুল থেকে অন্য জায়গাতেও যায়, সেই কলেজ থেকে যদি অন্য জায়গাতেও যায়, তো দেখতে হবে তো কোন স্কুল কোন কলেজে তার অভিজ্ঞতাটা হয়েছে, তো কোন জায়গায়। তো আপনি তো সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী দলবদল বা বিশ্বাসঘাতকতার জন্য শুভেন্দু অধিকারীর নিন্দা করব, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলকে কুৎসিত আক্রমণের জন্য শুভেন্দু অধিকারীকে সমান খারাপ ভাষায় আক্রমণ করব। কিন্তু বিজেপিতে যারা আছে তাদের মধ্যে সাংগঠনিকভাবে এবং প্রশাসনিক অভিজ্ঞতায় শুভেন্দু অধিকারী অনেকটাই বাকি নেতাদের থেকে এগিয়ে। ফলে বিজেপির এই গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে কে কী করবেন তাদের ব্যাপার, কিন্তু শুভেন্দু অধিকারী বিজেপির বাকি নেতাদের থেকে অনেক এগিয়ে। এবার কে কী বলছেন সেগুলো সব ওদের বিষয়। সুজন চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। সুজনদা, শুভজিৎ রয়েছে। সুজনদা, আপনি তো পুরোটাই শুনলেন কুণাল ঘোষের মুখে শুভেন্দু অধিকারীর স্তুতি, ব্যাখ্যা করবেন কিভাবে বিষয়টা? ব্যাখ্যার কি আছে? শুভেন্দু অধিকারীর মুখে আপনি কোনো একটা দিন মমতা ব্যানার্জির স্তুতিও শুনতে পারবেন। আপনি স্তুতি করে এসেছেন, হালে কিছুদিন হয়তো করছেন না, বা অভিষেক ব্যানার্জির মুখেও আপনি কিছু শুনতে পারবেন। কুণাল ঘোষকে দিয়ে এরা কেউ অ্যাডভান্স বলায় কিনা সেটা তো সময় বলবে। কুণালকে দিয়ে অ্যাডভান্স বলিয়ে রাখলাম, পিছনে নানান রকম চক্র খেলা ইত্যাদি আছে। বিজেপির নেতারা তারাও শুভেন্দুকে যখন আক্রমণ করছেন তখন কুণাল একটু প্রশস্তি গিয়ে খানিকটা অ্যাডভান্টেজ নেবার মতন ভাবছে কিনা সেটা ওরা বলবে। কিন্তু আমি আবারও একই কথা বলছি, শুভেন্দু অধিকারী এবং মমতা ব্যানার্জি দুজনে মিলিয়ে একসাথে বলেছিলেন লাল পতাকা কোথাও যেন দেখতে পাওয়া না যায়। তখন দুজনেই তৃণমূল ছিলেন, এখন একজন তৃণমূল একজন বিজেপি। আসলে আরএসএস যা চায় সেটা কখনো তৃণমূল বলে, কখনো বিজেপি বলে, কখনো বিজেপি বলে, কখনো তৃণমূল বলে। আবার দিনের শেষে কে কোথায় মিলবে তার কোনো ঠিক ঠিকানা আছে? সবচাইতে বেশি মমতার সম্পর্কে খারাপ ভাবে যিনি বলেছিলেন তার নাম কুণাল ঘোষ। এখন সবচাইতে বেশি ভালোভাবে যিনি মমতা ব্যানার্জি সম্পর্কে বলেন তার নামও কুণাল ঘোষ। ফলে এরা কবে কখন কোন কথা বলবে সবই নানান অঙ্কে বাধা। বুঝতে পেরেছি, এর কোনোটাই বাস্তবতার সঙ্গে সম্পর্ক নেই। ধন্যবাদ সুজনদা। এদিকে ঘন কুয়াশার জেরে বিমান চলাচলের পাশাপাশি ট্রেন চলাচলও ব্যাহত হয়েছে। দৃশ্যমানতা কম থাকায় বেশ কয়েকটা শাখায় ইতিমধ্যেই প্রভাব পড়েছে। কোন কোন শাখায়? সায়ন্তর কাছ থেকে বিস্তারিত জানবো। সায়ন্ত, দক্ষিণ পূর্ব রেলে এই ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা অনেকটাই কমে গিয়েছে বলে খবর, এবং সেই কারণে দীঘা, পাঁশকুড়া, আমতা, সাঁতরাগাছি, শালিমার থেকে শুরু করে হাওড়া এবং শিয়ালদা ডিভিশন, যেখানে পূর্ব রেলের ট্রেন চলাচল করে এবং দক্ষিণ পূর্ব রেলের ট্রেন চলাচল করে, প্রায় সব ট্রেনই প্রায় 1 ঘন্টা থেকে 2 ঘন্টা, এমনকি কোথাও কোথাও 3 ঘন্টা দেরিতে ট্রেন চলাচল করছে। যেটা রেল সূত্রের খবর, চালকদের 500 মিটার দূরের রেল লাইনে ট্র্যাকে কি আছে সেটাও দেখতে পাচ্ছে না, এত দৃশ্যমানতা কম হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই ট্রেনের গতি নিয়ন্ত্রিত রাখা হয়েছে এবং ধীর গতিতে ট্রেন চালানোর ট্রেনের লেগ অনেকটাই বেড়েছে। শুভজিৎ, ধন্যবাদ সায়ন্ত। পাশাপাশি বিমানবন্দরেও ব্যাহত হয়েছে পরিষেবা। দৃশ্যমানতা কম থাকায় বিমান ওঠানামায় সমস্যা হচ্ছে। ঘন কুয়াশার কারণে মাঝ আকাশে চক্কর কিছু বিমানের। সকালে 21টিরও বেশি বিমান অবতরণে দেরি হয়। রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী রঞ্জিত। দেখো শুভজিৎ, ঘন কুয়াশার চাদরে গোটা কলকাতা
এবং সেই কারণে কলকাতা বিমানবন্দরেও ঘন কুয়াশার কারণে বিমান চলাচলের ওপর ব্যাপক প্রভাব পড়েছে এবং সকাল থেকে অর্থাৎ 5টা থেকে 9:30 পর্যন্ত আগমনের ক্ষেত্রে 21টি বিমান দেরিতে, প্রস্থানের ক্ষেত্রে 39টি বিমান দেরিতে এবং রানওয়ে থেকে বিমান ফিরে আসার সংখ্যা 2টি এবং অন্যান্য বিমানবন্দরে ঘুরিয়ে অবতরণের ক্ষেত্রে বিমানের সংখ্যা 11টি। অর্থাৎ ঘন কুয়াশার চাদরে দৃশ্যমানতা কম থাকায় কিন্তু বিমান চলাচলের ওপর ব্যাপক প্রভাব পড়েছে। শুভজিৎ, নজর থাকবে রঞ্জিত। রাতারাতি মাথার উপর থেকে সরে যাবে ছাদ। 3 দিনের মধ্যে ট্যাংরায় হেলে পড়া বহুতল খালির নির্দেশ দিয়েছে পুরসভা। কিন্তু কার গাফিলতি, কার দায়ে ছাদহীন হচ্ছে 13টি পরিবার? গোড়ায় গলদ বা নজরদারির অভাব প্রশ্নে পুরসভার ভূমিকা। সুজয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুজয়, নির্মাণ ঠিকঠাক পুরো আইন মেনে হয়েছে কি হয়নি এ নিয়ে প্রশ্ন উঠতে পারে, কার কি গাফিলতি ছিল তা নিয়ে প্রশ্ন উঠতে পারে, কিন্তু সাফার কে করছে? আমজনতা। সুজয়, একেবারে দেখো 13টি পরিবার তারা কিন্তু এই মুহূর্তে ঠিক বাঘা যতীনের মতোই এক রাতের মধ্যে মাথার উপরের যে ছাদ সেই ছাদ হারান। আমি ট্যাংরা ক্রিস্টোফার রোডে সেই যে আবাসন, সেই আবাসনের সামনেই রয়েছি। প্রথমে একবার দেখানোর চেষ্টা করবো যে পুরসভার তরফ থেকে এই বহুতলটিকে ভেঙে ফেলার ইতিমধ্যে আদেশ দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে পুরসভার তরফ থেকে ইন্সপেকশন করা হয়েছে এবং 5 তলা এবং 6 তলার অংশ থাকার যোগ্য নয়, নিরাপদ নয়। এবং তার পাশাপাশি বলা হয়েছে যে এখানে যে 13টি পরিবার আছে তাদেরকে 3 দিন সময় দেওয়া হয়েছে। সেই সময়ের মধ্যে এই তাদের প্রত্যেকটি ফ্ল্যাট খালি করতে বলা হয়েছে এবং হাতে রয়েছে মাত্র 48 ঘন্টা। আমি এই যে আবাসন, হেলে পড়া সেই আবাসন এবং পাশের যে আবাসন সেখানে প্রবেশ করার চেষ্টা করব। একজন মানুষের পক্ষেও এখান থেকে যাওয়া কিন্তু বেশ খানিকটা সমস্যার। এবং এই যে পাশের বহুতলটি দেখতে পাচ্ছ, যেটি নির্মীয়মান বলা চলে, এই বহুতলটি তৈরি হলে সেখানে যাওয়ার রাস্তাও কিন্তু এই সরু গলিটি। আমি ক্যামেরাম্যান আমার সহকর্মী সুদেবকে বলবো একটু উপরের দিকে দেখানোর জন্য। তুমি এখান থেকে দুটো বহুতলের মাঝে কিন্তু খোলা আকাশ দেখতে পাবে না, তার কারণ একদিকে যে সবুজ রঙের বহুতল যেটি হেলে পড়েছে সেটি হেলে এসছে নির্মীয়মান বহুতলের দিকে, আর সেই কারণেই এখানে তুমি দেখতে পাচ্ছ যে খোলা আকাশ দেখা যাচ্ছে না। যদি ফিতে বা এই জাতীয় কিছু দিয়ে মাপা হয়, এখানে 1 হাতের অর্থাৎ 1 হাত 4 ইঞ্চি মতো জায়গা রয়েছে এই দুটি বহুতলের মধ্যে, যেটা সম্পূর্ণভাবে নিয়ম বিরুদ্ধ। যেমনটা বলছিলাম যে এই বহুতলটি তৈরি হলে এখানে যারা আবাসিক থাকবেন তাদেরকে কিন্তু এই সরু গলির মধ্যে দিয়ে যেতে হবে, একেবারে গলির মতো একটা সরু একটা রাস্তা এবং পাশে এই বিপজ্জনক বহুতল। এই ইতিমধ্যেই পুরসভার তরফ থেকে এই বাড়িটিকে বিপজ্জনক ঘোষণা করা হয়েছে, ডেমোলিশন অর্ডার অর্থাৎ ভেঙে ফেলা হবে সেই নির্দেশ দেওয়া হয়েছে। 48 ঘন্টা সময় দেওয়া হয়েছে এই পুষ্পাঞ্জলি রেসিডেন্সি 11/2 ক্রিস্টোফার রোডের আবাসিকদের। এই পরিস্থিতিতে এই আবাসিকরা কোথায় যাবেন, কি করবেন সেটা নিয়ে তারা যেমন চরম সমস্যায় পড়েছেন এবং এই ফ্ল্যাট যারা কিনে রয়েছেন তাদের বেশিরভাগেরই কিন্তু ফ্ল্যাট কেনার সম্পূর্ণ টাকা শোধ করা হয়ে গিয়েছে। ফলে এই মোটা টাকা দেওয়ার পর আবার তাদেরকে ভিটেমাটি ছাড়া বা ফ্ল্যাট ছাড়া হতে হবে। একদিকে ভিটেমাটি ছাড়তে হচ্ছে, অন্যদিকে আর্থিক ক্ষতি। নজর থাকবে প্রশাসনের তরফ থেকে কোন পর্যায়ে কি ব্যবস্থা নেওয়া হয়। সুজয়, নজর রাখো। শঙ্কর ঘোষ তিনি কি বলেছেন শোনাবো, ব্যাক টু ব্যাক শোনাবো। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তিনি কি বলছেন। এই হেলে পড়াটা আসলে তৃণমূলের সরকারের হেলে পড়ার প্রতীক। কেননা ঘুণ ধরেছে সরকারের, প্রমোটাররাও যে বাড়ি বানাচ্ছে সেগুলোতেও হেলে পড়ছে এবং সরকারও আস্তে আস্তে হেলে পড়ে একেবারে মাটিতে পড়ে যাবে। পৌরসভা এবার থেকে বাঁশ নিয়ে দাঁড়িয়ে হেলা বাড়িকে সোজা করবে। পৌরসভার আইন হচ্ছে যখন কোনো বাড়ি প্ল্যান জমা হয় তখন এলবিএস বা ইঞ্জিনিয়ার তারা দায়িত্ব নেয় যে এই বাড়িটার রক্ষণাবেক্ষণ তারা, যারা এখানকার এনলিস্টেড ইঞ্জিনিয়ার, এবং তাদের ডাকা হয়েছে, তাদের শোকজ করা হয়েছে যে তোমার তত্ত্বাবধানে কি করে বাড়ি হেলে গেল। এটা আমরা অলরেডি, যেহেতু এখন হেলা বাড়ি নিয়ে এত ঝামেলা, এটা আমরা একটা ডিমোলিশিং অর্ডারও দিয়ে দিয়েছি। আর আগের বাড়িটা নিয়ে আমরা দুটো অফিসারকে, আমাদের ইঞ্জিনিয়ারকে শোকজ যে তারা দেখলো না কেন যে বাড়িটা হেলে রয়েছে। তারা সেই রিপোর্টটাই দিক যে আমরা জানতাম না, বা সেই সময় ওর ওই যে যেটা 15 দিন অন্তর একটা রাস্তা দিয়ে রোস্টার, সেই রোস্টারে আমি সেদিন ছিল না, 15 দিনের মধ্যে ওখানে রোস্টার হয়নি, সেটা বলুক। রিপোর্টটা কি পেলেন ওই বিল্ডিং এর ক্ষেত্রে? পুরসভায় তো রিপোর্ট কালকে জমা করেছে। হ্যাঁ, রিপোর্ট জমা পড়েছে ওই বিল্ডিং এর ক্ষেত্রে, যে ওই যেটা আমি আগেও বলেছি টেকনিক্যাল ফল্টের কারণে হয়েছে।
13টা পরিবার আজ অসহায়, তারা ভিটে মাটি ছাড়তে বাধ্য হচ্ছেন। তাদের পাড়া প্রতিবেশীরা গতকাল বিক্ষোভ দেখিয়েছিলেন, কি বলেছিলেন তারা শুনুন। হতে পারে যদি পালিয়ে যায় আর জায়গা করে দিন, এখন জীবন সংশয় হতে পারে, এখানে যে কোনো হতে পারে আমি অস্বীকার করছি না, কিন্তু এতগুলো মাল দিয়ে এক্ষুনি রাস্তায় গিয়ে কোথায় রাস্তায় রেখে দেবো মালগুলো নিয়ে? আর কি আমরা কি রাস্তায় ঠান্ডার সময় রাস্তায় বসে থাকবো? একটা টাইম দিতে হবে তো। আমরা বলছি নাই আমাদের পুরো রিপ্লেসমেন্ট টাকা দিয়ে দিক, বাড়ি কবে হবে আমরা জানি না, যার টাকা দিয়েছিলাম সেই টাকাই দিয়ে দিক, বেশি চাইছি না, আমরা যাতে অন্য বাড়ি খুঁজে নিয়ে চলে যেতে পারি। ফ্ল্যাট কিনেছি, হ্যাঁ আমাদের মা ছেলে দুজন রয়েছি, আমার মাথা ধরে একটা ছাদ দিয়ে আমরা এক্ষুনি ঘর খালি করে দেবো। প্রমোটারকে ধরুন, প্রমোটারের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিলেন? ফোনই ধরছে না তো। এদিকে গতকাল রাত 12টা থেকে 27শে জানুয়ারি ভোর 4টে পর্যন্ত বালি ব্রিজে বন্ধ যান চলাচল। চূড়ান্ত ভোগান্তিতে হাওড়া হুগলি নিত্যযাত্রীরা। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুমন। কেন বন্ধ, বিকল্প কি ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফ থেকে? দেখো শুভজিৎ, আমরা কনস্ট্রাকশন সাইটেই রয়েছি এখন। এটা হচ্ছে বালিঘাট পার্শ্ববর্তী যে রেলওয়ে ট্র্যাক, সেই রেলওয়ে ট্র্যাককে পরিবর্তন করা হচ্ছে। বিনোদ ছবিটা দেখাচ্ছে, এই যে ট্র্যাকের উপর আমি দাঁড়িয়ে রয়েছি, এই ট্র্যাক প্রায় 95 বছরের বয়স হয়ে গিয়েছে। এই ট্র্যাক আর ট্রেন সইতে পারবে না, ফলস্বরূপ এই ট্র্যাক পরিবর্তন করা হচ্ছে। এই যে তুমি দেখতে পাচ্ছ আমার বাঁ দিকে ক্রেন আনা হয়েছে, এবং ক্রেন এনে এখানে স্টোন চিপস ফেলা হবে। স্টোন চিপস ফেলার পরে নতুন ট্র্যাক বসবে। ফলস্বরূপ একেবারে 22 জোড়া করে লোকাল ট্রেন, তার সাথে সাথে মেল এক্সপ্রেস সব কিন্তু বন্ধ থাকছে প্রত্যেক দিন। শুধু তাই নয়, রেলপথ যেমন বন্ধ তেমনই কিন্তু সড়ক পথও বন্ধ। তার কারণ বালি ব্রিজ, তারও কিন্তু সংস্কার চলছে, বেশ কিছু জায়গা ঠিক করা হচ্ছে। ফলে কলকাতাগামী যান চলাচল আংশিক চললেও কলকাতা থেকে যেগুলো দিল্লি রোড বম্বে রোড ধরার জন্য ডানকুনি যাওয়ার জন্য আসছে, তারা কিন্তু এই বালি ব্রিজ ব্যবহার করতে পারবে না। পরিবর্তে তাদের নিবেদিতা সেতু ব্যবহার করতে হবে, এবং বাসও ওই রাস্তা দিয়ে চলবে। ফলে এই বালি থেকে, বালি এরিয়া থেকে, ডানকুনি থেকে, গঙ্গার এপার থেকে যারা শহর কলকাতার দিকে যাবেন, এই 4 দিন কিন্তু তাদের ভোগান্তির শিকার হতে হবে। ঘুর পথে যেতে হবে। 27 তারিখ ভোর 4টে পর্যন্ত এই দুরবস্থা চলবে। ধন্যবাদ সুমন। ফিরে এলাম ব্রেকের পর। বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। ফের দাবানল। লস অ্যাঞ্জেলেসে শহরের উত্তরে কাস্টাইক লেক সংলগ্ন এলাকায় দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। ছবিটা একবার দেখুন। মাত্র 2 ঘন্টায় 5000 একর জায়গায় ছড়িয়ে পড়ে আগুন। 50,000 মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ প্রশাসনের তরফ থেকে। ভয়ঙ্কর ছবি। ফের দাবানল। লস অ্যাঞ্জেলেসে শহরের উত্তরে এবার কাস্টাইক লেক সংলগ্ন এলাকায় দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গেছে। ছবিটা দেখুন, বুঝতে পারবেন। মাত্র 2 ঘন্টায় 5000 একর জায়গায় ছড়িয়ে পড়ে আগুন।